Hello, myself Saurabh Noskor, Assistant Professor of Chemistry at Gargi Memorial Institute of Technology. In my previous lecture, I discussed about periodic properties, lecture 4. Today, I will discuss periodic properties, lecture 5. First, I will start with Fajans rule. The power of an ion to distort the other ion is known as polarizing power, and the tendency of an ion to get polarized or distorted is called polarizability. According to Fajans rule, the increased polarization in ionic compounds depends on small positive ions, large negative ions, and high charge of ion. তাহলে ফ্যাজান্স রুল কি বলছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখো, এই যে ক্যাটায়ন কি করছে, এর এই প্লাস চার্জ দ্বারা একে পোলারাইজ করছে, মানে স্পেরিক্যাল ছিল, স্পেরিক্যাল শেপটাকে চেঞ্জ করে দিচ্ছে, মানে এই জায়গাটা এই কাছাকাছি এইভাবে ডিস্টর্ট হয়ে যাবে। এই দেখো, এইটা দেখলে বুঝতে পারবে, প্লাস চার্জ এইরকম ছিল আগে, কিন্তু এর সাইজটা কেমন ডিস্টর্ট করে দিয়েছে। তাহলে আগে একটা আয়নিক কমপ্লেক্স ছিল, প্লাস মাইনাস চার্জ মানে আয়নিক কমপ্লেক্স, কিন্তু এখন দেখো কাছাকাছি চলে এসে একটা কোভ্যালেন্ট বন্ড ক্যারেক্টার চলে এসেছে। তার মানে আয়নিক কমপ্লেক্সের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার আসতে পারে, সেটা ফ্যাজান্স ফার্স্ট এক্সপ্লেনেশন করেন। এইটা ক্যাটায়ন যখন অ্যানায়নকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে তাকে বলি পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন, আর এই অ্যানায়ন যখন ক্যাটায়নের দিকে অ্যাট্রাক্ট হয়ে ডিস্টর্ট হয়ে যায়, মানে এদিকে বেঁকে যায়, তখন তাকে বলি পোলারিজেবিলিটি অফ অ্যানায়ন। ওকে, এইবার according to Fajans rule, the increased polarization in ionic compound is depend on, তাহলে এই যে পোলারাইজেশন হচ্ছিল আয়নিক কমপ্লেক্সের মধ্যে, কোভ্যালেন্ট ক্যারেক্টার আসছিল, সেটা কার উপর ডিপেন্ড করে, তিনখানা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে স্মল পজিটিভ আয়নস। Small positive ions have higher polarizing power because positive charge is concentrated over a small surface area. মানে মনে করো তোমার কাছে একটা ক্যাটায়ন আছে, তার সাইজটা স্মল, সাইজ যত স্মল হবে পজিটিভ চার্জ কী হবে, তত কাছাকাছি কনসেন্ট্রেট হয়ে থাকবে। তার ফলে কী হবে, ইট ক্যান ডিস্টর্ট দ্য ইলেকট্রন ক্লাউড অফ দ্য অ্যানায়ন এফেক্টিভলি। ফলে যখন কাছাকাছি কনসেন্ট্রেট হয়ে রয়েছে, দূরে দূরে থাকলে বেশি ভালো করতে পারবে না, কিন্তু কাছাকাছি হয়ে আছে বলে ও অ্যানায়নের মাইনাস চার্জকে খুব ভালো নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, সেটাই বলছে। তাহলে স্মল পজিটিভ আয়ন হলে কী হবে, তোমার এই পোলারাইজেশনটা ইনক্রিজ করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে লার্জার নেগেটিভ আয়ন। তোমার কাছে যে অ্যানায়ন ছিল তার সাইজ যদি লার্জ হয়, কী হবে, তার কাছে এক্সেস ইলেকট্রন থাকবে, ফলে সাইজও খুব বেশি হবে, আর ইলেকট্রনগুলো ডিফিউজ হবে, চারদিকে ছড়িয়ে থাকবে, ফলে হুইচ ক্যান বি পোলারাইজ ইজিলি। ফলে প্লাস যখন ইলেকট্রনগুলোকে টানছিল অ্যানায়নে, তখন সেটা সহজ হয়ে যাবে, কারণ চারদিকে ছড়িয়ে আছে ইলেকট্রনগুলো। আর লাস্ট ওয়ান হচ্ছে হাই চার্জ অফ দ্য আয়নস। হাই চার্জ অন দ্য ক্যাটায়ন, ক্যাটায়নের মাথায় যদি চার্জ বেশি হয়, মানে 2+ বা 3+, তার মানে কী হচ্ছে, প্লাস চার্জ বেশি আছে, প্লাস চার্জ যত বেশি থাকবে কী হবে, গ্রেটার টেন্ডেন্সি টু পোলারাইজ অ্যানায়ন, ফলে অ্যানায়নকে খুব ভালোভাবে সহজে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, বা পোলারাইজ করতে পারবে, বা ডিস্টর্ট করতে পারবে। অ্যান্ড হাই চার্জ অন দ্য অ্যানায়ন, অ্যানায়নের মাথায় যদি চার্জ বেশি থাকে কী হবে, গ্রেটার টেন্ডেন্সি টু গেট পোলারাইজ, সহজে ক্যাটায়নের দ্বারা আকৃষ্ট হবে, কারণ নেগেটিভ চার্জ বেশি থাকলে চারদিকে ছড়িয়ে থাকবে ডিফিউজ হয়ে, ফলে সহজে ক্যাটায়নের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাহলে মনে রাখবে, কোনো একটা আয়নিক কমপ্লেক্সের মধ্যে যখন কোভ্যালেন্ট ক্যারেক্টার আসবে, তখন এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। ক্যাটায়নের সাইজ যদি স্মল হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, মানে পোলারাইজেশন বেশি হবে। অ্যানায়নের সাইজ যদি বেশি হয়, তাহলেও কী হবে, পোলারাইজেশন বেশি হবে। আর হাই চার্জ অন দ্য আয়নস, ক্যাটায়নের উপরেও হাই চার্জ হোক বা অ্যানায়নের উপরেও হাই চার্জ হোক, তাহলেও পোলারাইজেশন বেশি হবে, ফলে আয়নিক কমপ্লেক্সের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার আমরা বেশি পরিমাণ দেখতে পাবো। এটাকেই বিজ্ঞানী ফ্যাজান্স রুল এক্সপ্লেন করে। A solution of potassium ferrocyanide would contain how many number of ions? This is the molecular formula of potassium ferrocyanide. এখানে আয়রনের অক্সিডেশন স্টেট হয় +2 বলে এর নাম দিয়েছি ফেরো, আর +3 হলে এর নাম দিতাম ফেরি। এখন এই K4 এফিসিয়েন্ট হোল 6টা হচ্ছে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স। সো
এ যখন আয়নের ডিসোসিয়েট হবে, মানে ক্যাটায়ন অ্যানায়নে ডিসোসিয়েট হবে, এখানে দেখো 4K প্লাস হবে, তাই 4খানা ক্যাটায়ন পাবো আমরা। আর FeCN6 4- একটা অ্যানায়ন পাবো। এখানে Fe আর Cn ডিসোসিয়েট হতে পারবে না, কারণ এর কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে। কোঅর্ডিনেশন কমপ্লেক্স হয়ে গেলে এদেরকে আর ভাঙতে পারি না। তাহলে ক্যাটায়ন পাচ্ছি 4খানা, অ্যানায়ন পাচ্ছি 1খানা। তাহলে টোটাল নাম্বার অফ আয়ন্স কখানা পাবো? 5খানা পাবো। নেক্সট হচ্ছে pH of a solution of strong acid is 5. সো একটা সলিউশনের pH 5 দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য pH of the solution obtained after diluting the given solution 100 times? এবার কি করছি, আমরা সেই সলিউশনটাকে ডাইলুট করছি 100 টাইমস। তাহলে তার pH কত হবে সেটা আস্ক করেছি। দেখো pH একটা ইকুয়েশন ছিল, pH is equal to minus of log H plus concentration। এইবারে pH এর ভ্যালু দিয়ে দিয়েছি এখানে 5, তো 5 বসিয়ে দাও। 5 is equal to minus of log H plus। তাহলে H plus এর কনসেন্ট্রেশনের ভ্যালু কত হবে? 10 to the power minus 5 হয়ে যাবে। তাহলে H plus কনসেন্ট্রেশনের ভ্যালু হয়ে গেল 10 to the power minus 5। এইবার কি করছে, সলিউশনটাকে 100 টাইমস ডাইলুশন করছে। তাহলে এর কনসেন্ট্রেশন ছিল 10 to the power minus 5। একে আবার যদি 100 টাইম ডাইলুশন করি, মানে 100 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন কত হয়ে যাবে? এখন 10 to the power minus 5 ছিল, এখন হয়ে যাবে 10 to the power minus 7। তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন আফটার ডাইলুশন 10 to the power minus 7 হয়ে গেল। এইবারে বসিয়ে দাও pH এর ফর্মুলাতে, pH is equal to minus of log H plus। H প্লাসের ভ্যালু এটা, তাহলে এখন pH হয়ে যাবে 7। তার মানে আগে 5 ছিল, তাকে আমরা 100 টাইমস ডাইলুশন করার পর pH কত হয়ে গেল? এখন 7 হয়ে গেল। The energy gap between T2G and EG in octahedral complex is 20 Q। আমি যখন খিস্টার ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি পড়িয়েছিলাম তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে T2G থাকে নিচে আর EG থাকে উপরে, আর ওদের মধ্যে এনার্জি গ্যাপ কত হয়? 10 dQ, বা ডেল ও বলতাম, ডেল ও বলতে পারো বা 10 dQ বলতে পারো। Van der Waals type of bond is formed by weak electrostatic force of attraction among fluctuating dipoles। এই এক্সাম্পলটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে কেমনভাবে হয়। মনে করো এই Cl দুখানা মলিকিউল আছে পাশাপাশি। এবার Cl যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, সে কী করে, এই বন্ড থেকে ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেয়। ফলে এর মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয়, আর এর মাথায় কী হবে? পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। এখানেও সেই একই হলো। এইবারে যখন একটা পার্শিয়াল নেগেটিভ চার্জওয়ালা Cl আর পার্শিয়াল পজিটিভ চার্জওয়ালা H পাশাপাশি চলে আসে, তখন তাদের মধ্যে যে অ্যাট্রাকশন হবে তাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস টাইপ অফ অ্যাট্রাকশন বা ভ্যান ডার ওয়ালস বন্ড। নাও energy required to remove an electron from outermost shell of an isolated gaseous atom is called ionization energy। তোমরা সবাই জানো, যখন একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থাকে, তার সব থেকে বাইরের কক্ষ থেকে কোনো ইলেকট্রনকে বার করার জন্য যে এনার্জি দিতে হয় তাকে বলি আমরা আয়োনাইজেশন। তাহলে এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম আউটারমোস্ট সেল অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম ইজ কল্ড ionization energy। State Horn's rule of spin multiplicity and Pauli's exclusion principle। Write down the electronic configuration of iron having atomic number 26। So Horn's rule কি বলবে? The pairing of electron in the orbital belonging to the same cell does not take place until each orbital belonging to that subcell has got one electron each। তার মানে সিম্পলি যখন কোনো সাবসেলে ইলেকট্রন ফিল আপ করবে, ধরো তোমার কাছে 6খানা ইলেকট্রন আছে, তাহলে কি করবে? সবাইকে ফার্স্ট একটা করে ইলেকট্রন দিয়ে দেবে, তারপর যদি এক্সট্রা একটা ইলেকট্রন থাকে তখন পেয়ারিং করবে। একেবারে 1 2 3 4 5 সবাইকে পেয়ারিং করে এইভাবে দেবে না, আগে সবাইকে একখানা করে ইলেকট্রন দেবে, দেন এক্সট্রা থাকলে দেন পেয়ারিং করবে। এটাই হোনস রুল বলেছিলেন বিজ্ঞানী হোনস। দেন হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? নো টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ দ্য সেম সেট অফ 4 কোয়ান্টাম নাম্বার। আমাদের কাছে 4টে কোয়ান্টাম নাম্বার আছে, N L M S। এন মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর, অ্যাজিমুটাল কোয়ান্টাম নম্বর, ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর আর স্পিন কোয়ান্টাম নম্বর। তাহলে মনে করো তোমার কাছে 2খানা ইলেকট্রন আছে, সেই 2খানা ইলেকট্রনের ক্ষেত্রে কোনো দিন
সেই 4টে কোয়ান্টাম নম্বরের মান কোনো দিন সমান হবে না, যে কোনো একখানা কোয়ান্টাম নম্বর অ্যাটলিস্ট ডিফারেন্ট হবে। কেন দেখো, সব কিছু ধরো এন এল এম, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক সবাই সেম হয়ে গেছে, কিন্তু স্পিন কোয়ান্টাম নম্বর সেম হবে না, কারণ একখানা ইলেকট্রন উপর দিকে থাকে তাকে প্লাস হয় স্পিন কোয়ান্টাম নম্বর, আর যে নিচের দিকে মুখ করে থাকে তাকে মাইনাস হাফ বলি। ওই জন্য এটার ডিফারেন্স হবে, এটাই বিজ্ঞানী পাউলিং বলেছেন। আয়রনে অ্যাটমিক নম্বর 26, তাহলে আমরা লিখতে পারি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6, এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিতে পারি। এবার হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিসের লাস্ট কোশ্চেন, ক্যালকুলেট দ্য এনার্জি অফ 1 photon অফ লাইট অফ ওয়েভলেংথ এত। তাহলে তোমার ওয়েভলেংথ বলে দিয়েছে, এবার বলছে এর এনার্জি কত ক্যালকুলেশন করতে হবে। তারপর বলতে হবে will it be able to dissociate a bond in diatomic molecule which absorb this photon and has a bond energy equal to 95 kilocalorie per mole। তোমাকে এনার্জি ফার্স্ট ক্যালকুলেট করতে হবে ফোটনে, তারপর বলতে হবে তোমার কাছে একটা বন্ড আছে, তার বন্ড এনার্জি হচ্ছে 95 কিলোক্যালোরি পার মোল, সেই বন্ডটাকে কি এই ফোটন ভাঙতে পারবে সেটা তোমাকে বলতে হবে। দেখো, এনার্জি ক্যালকুলেশন করা একটা ফর্মুলা ছিল, E is equal to hc বাই ল্যামডা। এইচ মানে হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আর ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেংথ। এবারে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু সবাই জানো 6.63 × 10⁻34, আর ভেলোসিটি অফ লাইট কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর অ্যাংস্ট্রমকে মিটারে নিয়ে যেতে হবে, কারণ একে আমরা মিটারে নিয়েছি, তো ওই জন্য অ্যাংস্ট্রমের সাথে 10⁻−10 গুণ করলে মিটারে চলে গেল। দেখো এই যে এইভাবে ক্যালকুলেশন করলে আমরা এনার্জি অফ ফোটন পেয়ে গেলাম, এই এত জুলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড অ্যান্সার কী বলছে, একটা বন্ড এনার্জি 95 কিলোক্যালোরি পার মোল, তাকে ভাঙতে পারবে কিনা। দেখো, তাহলে আমরা জুলে পেয়েছিলাম, মানে এই কিলো ক্যালোরিকেও আমরা কী করবো, ফার্স্ট জুলে ট্রান্সফার করবো। তাহলে 1 কিলো ক্যালোরি মানে হচ্ছে 4184 জুল, তাহলে এর সাথে আমি 4184 জুল গুণ করে জুলে নিয়ে গেলাম। এবার মোল দিয়ে ভাগ করতে হবে, 1 মোল মানে 6.023 10⁻23, তাহলে কী করলাম, এই জুলকে আমি মোল দিয়ে ডিভাইড করলাম, এত জুল পেয়ে গেলাম। ওকে, নাও জুল পার মোল ছিল, তো ওই জন্য উপরে এটা ছিল, গুণ করে এটা পেয়েছি, আর মোল মানে এটা দিয়ে ডিভাইড করলাম, এত জুল পেয়ে গেলাম। এইবার দেখো ক্লিয়ারলি বুঝতে পারবেন আমাদের কাছে যে ফোটন ছিল তার এনার্জি বেশি, আর যে বন্ড ছিল তার বন্ড এনার্জি কম, তাহলে এই ফোটন দিয়ে নিশ্চয়ই এই বন্ডকে আমরা ভেঙে দিতে পারবো। সেই জন্য অ্যান্সার লিখবে, সো দ্য অ্যাবভ ফোটন উইল বি এবেল টু ডিসোসিয়েট দ্য বন্ড। In my next lecture, I will start atomic structure. Thank you.